আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর সংবাদ আয়োজন এবং পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি রোজমা হাসান। প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু 1 ঘন্টা পর, কেন্দ্রগুলোতে ভিড়ের মধ্যে স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। বাংলাদেশ ব্যাংক সহ প্রায় 200 প্রতিষ্ঠানে সাইবার হামলা, গোপনীয় তথ্য হাতিয়ে নিয়েছে চীনা হ্যাকার গ্রুপ। এবং ভারতের কাছে সিরাম ইনস্টিটিউটের তৈরি টিকা চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ব্রাজিল ও তুরস্কে করোনার ভয়াবহ রূপ। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 2020-21 শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা শুরু 1 ঘন্টা পর। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্রের অবস্থা জানাতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন লায়লা নওশিন। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের চিত্রটি কেমন আমরা একটু দেখতে চাই আপনার মাধ্যমে। ভিড়ের মধ্যে কিন্তু স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে শুরু হতে যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং সকাল থেকেই কিন্তু সকাল 7টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের বিভিন্ন যে কেন্দ্রগুলোতে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা ভিড় করতে শুরু করেছে এবং হাজার হাজার অভিভাবক কিন্তু শিক্ষার্থীদের সাথে এই পরীক্ষা কেন্দ্রগুলোতে আছে, যেখানে কয়েকদিন আগে যে সরকারের 18 দফা নির্দেশনা দেওয়া হয়েছিল যে করোনা প্রতিরোধী স্বাস্থ্যবিধি মানার জন্য, সে 18 দফা নির্দেশনার কিন্তু যে শারীরিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার যে বিষয়গুলো সেগুলো কিন্তু ওই পরীক্ষার হলগুলোতে আমরা একেবারেই লক্ষ্য করছি না। এবং আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই পরীক্ষার কিন্তু শুধুমাত্র ঢাকায় 47,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ঢাকার 15টি কেন্দ্রে এই 47,000 শিক্ষার্থীর সাথে কিন্তু একাধিক পরীক্ষার্থীর সাথে প্রায় 3 থেকে 4 জন করে অভিভাবক এসেছে পরীক্ষার কেন্দ্রগুলোতে। এখানে কিন্তু ব্যাপক একটা সংক্রমিত হওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে আজকে এই পরীক্ষার হলগুলোতে। এবং যেহেতু এমনিতে গণপরিবহনের যে সংকট একটা দেখা দিয়েছে গত কয়েকদিন ধরে, গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়ার যে বিষয়টা তৈরি হয়েছে, এখানে কিন্তু গতকালই ঢাকা টিএমপি থেকে বলা হয়েছিল পরীক্ষা থেকে যাতে কোনো ধরনের আসার পথে যাতে সমস্যা না হয় সেজন্য সকাল 8টার মধ্যে পরীক্ষার কেন্দ্রগুলোতে উপস্থিত থাকতে বলা হয়েছে। এবং সকাল 7টা থেকেই অভিভাবক সহ পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রগুলোতে এসে ভিড় করেছে এবং এই পরীক্ষার্থী এবং অভিভাবকরাও বলেছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা এই সময় না নেওয়ার জন্য কিন্তু কোর্টে রিট পর্যন্ত হয়েছিল, কিন্তু সেটা বাতিল করে এই করোনা মহামারীর মধ্যে যেখানে 18 দফায় নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই নওশিন, আপনাকে ধন্যবাদ। মাইক্রোসফটের সার্ভারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সহ প্রায় 200 প্রতিষ্ঠানে সাইবার হামলা করেছে হ্যাকারদের গ্রুপ হাফনিয়াম। সাইবার হামলা তদন্তে গঠন করা সরকারি সংস্থা বিডিসার্ভ প্রতিবেদনে জানিয়েছে হামলায় অনেক প্রতিষ্ঠানে গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়েছে। বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দপ্তরগুলোকে চিঠি দিয়েছে কম্পিউটার কেন্দ্রিক অপরাধ তদন্ত সংস্থা বিডিসার্ভ। হামলায় বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন ব্যাংক ও হাসপাতাল সহ অনেক প্রতিষ্ঠানের তথ্য ঝুঁকিতে পড়েছে। গোয়েন্দারা বলেছেন এই হামলায় আর্থিক ক্ষতির ঝুঁকি অনেক বেশি। অভিযোগ উঠেছে হাফনিয়াম নামের হ্যাকার গ্রুপটি চীনের। এর আগে বিশ্বের হাজারো প্রতিষ্ঠান হাফনিয়ামের হামলার শিকার হয়েছে। এটা হলো হাফনিয়াম গ্রুপ আছে, হ্যাকারদের গ্রুপ। তারা এক মাইক্রোসফট মেল সার্ভার যেটা আছে, ওই মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার যেটা মেল সার্ভার তাদের, সেটার জন্য এক্সপ্লয়েট তৈরি করেছে এবং বিভিন্ন জায়গায় মানে নেটওয়ার্কে ছড়িয়েছে এবং ওই সার্ভার গুলা থেকে তথ্য সংগ্রহ এবং এইগুলা করে। তো বাংলাদেশের প্রায় 200টা প্লাস সার্ভার যেটা আমাদের নেটওয়ার্ক অপারেশন সেন্টার থেকে মনিটরিং করার সময়
এই 200টার উপরে সার্ভারের মধ্যে ওই হাফনিয়াম এক্সপ্লয়েট পাওয়া গেছে। ওটা কিভাবে মানে শুদ্ধিকরণ করতে হয় বা মানে রিকভার করতে হয় সেটার ডিটেলস সহ মানে আমরা ওই রিপোর্টটা দিয়েছি, যাতে করে সবাই মানে ওই রিপোর্টটা দেখে তাদের সার্ভার গুলোকে ওই রেস্টোর করতে পারে এবং এই হাফনিয়াম এক্সপ্লয়েট থেকে মুক্ত হতে পারে। সিরাম ইনস্টিটিউটের তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের 1 কোটি ডোজ কেনার অনুমতি চেয়ে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ভ্যাকসিনের স্বল্পতার কারণে উদ্যোগ নিয়েছে ইউরোপীয় জোটটি। করোনা ভাইরাসে তুরস্কে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। 1 মাসে মৃত্যুর রেকর্ড হয়েছে ব্রাজিলে। নাফিস ইফতেখার রিপোর্ট। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশই ক্রয় করেছে। তবে নিজ দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাড়তি চাহিদার কথা চিন্তা করে আপাতত সিরামের তৈরি টিকার রপ্তানি বন্ধ রেখেছে ভারত। টিকার সংকটে আছে ইউরোপীয় ইউনিয়নও, আর তাই ভারতের কাছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার 1 কোটি ডোজ চেয়েছে জোটটি। তবে রয়টার্স বলছে ভারতে সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় ইউর এই অনুরোধ খুব শিগগিরই পূরণ হওয়ার সম্ভাবনা বেশ কম। ব্রিটেনও তাদের কেনা অ্যাস্ট্রাজেনেকার টিকার 1 কোটি ডোজ দ্রুত সরবরাহ করতে আরও আগে থেকেই ভারতকে চাপ দিচ্ছে। ব্রাজিলে চলতি বছরের মার্চ মাসে করোনা ভাইরাসে 67,000-এর বেশি মানুষ মারা গেছেন। এই সংখ্যা মাসিক মৃত্যুতে সর্বোচ্চ সংখ্যাকে দ্বিগুণেরও বেশি ব্যবধানে ছাড়িয়ে গেছে। এর আগে গত বছরের জুলাইতে প্রায় 33,000 মৃত্যু দেখেছিল দক্ষিণ আমেরিকার দেশটি। তুরস্কে একদিনে 40,000-এর বেশি আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। মার্চের শুরুর দিকে তুর্কি সরকার করোনার কারণে আরোপ করা বিধিনিষেধ শিথিলের পর থেকেই দেশটিতে সংক্রমণ বাড়ছে। 22 এপ্রিল পর্যন্ত আংশিক কারফিউয়ের মেয়াদ বাড়িয়েছে আরব দেশ কুয়েত। কারফিউয়ের নতুন সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা। 8 এপ্রিল থেকে নতুন সময় কার্যকর হবে। শনিবার থেকে তৃতীয় দফায় আরও 4 সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিও। তবে এই সময়ে স্কুল চালু থাকবে এবং ব্যবসা প্রতিষ্ঠান সীমিতভাবে খোলা থাকবে। ইস্টারের ছুটিতে সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। শুক্রবার থেকে দেশটির রাজধানী বার্লিনে সব ধরনের রাত্রিকালীন সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নবনির্মিত এসব ঘরের দেয়ালে ফাটল এবং ঘরের মেঝে নষ্ট হওয়ার পর নতুন করে মেরামত করতে হচ্ছে। বিষয়টি তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাইবান্ধা থেকে ফারুক হোসেন ও রংপুর থেকে মেইনা লাভলির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুমন সারওয়ারের রিপোর্ট। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য 2 কক্ষ বিশিষ্ট 120টি সেমি পাকা টিন সেট গৃহ নির্মাণ করা হয়। নতুন করে এই প্রকল্পের আওতায় আরও 350টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রথম পর্যায়ে নির্মিত অধিকাংশ ঘরের পিছনের অংশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ঠিকাদার অর্থটাকে পকেটে ঢোকানোর স্বার্থে উনি তাকে এমনভাবে ব্যবহার করছেন, আমাদের গৃহ বাস করা তো যেমন তেমন আমাদেরকে মারার একটা ফান তৈরি করে গেছে। শুনে না, তারপরে কন্ট্রাক্টর শুনে না, তারা বলে যে এরকম এই সিস্টেমে সরকার বলে দিচ্ছে। এখন জোড়া তালি দিয়ে কি ঘর হয়? একবারে যেটা ঘর করে দিচ্ছে ওই রকম আর শক্ত হয় না। সিমেন্টের ভাগ কম দেওয়ার কারণে এই ঘটনা ঘটে গেছে। যে মাঝে মনে করো একটা যে কোনো একটা জিনিস বাড়িয়ে দিলে মনে করো যে মাঝেটা মানে ডাবে যায়। গৃহ নির্মাণের নির্দিষ্ট কমিটি থাকলেও তদারকি করেছে উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহায়ক, নৈশ প্রহরী ও ঝাড়ুদার। কাজের যে পরিমাণ সিমেন্টের দরকার, ভালো মানের বালুর দরকার, সেটা আসলে প্রয়োগ করা হয়নি। তাদেরও অভিযোগ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এগুলো তদন্ত করে প্রশাসনে যারাই কাজ করুক, যারাই সংশ্লিষ্ট থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। বিষয়টি অস্বীকার করেছেন রংপুরের বিভাগীয় কমিশনার। একটা সাদা ওয়াল, সেটার মধ্যে কালো চক দিয়ে টান দিয়েছে, দেওয়ার পর সেটা দূর থেকে একটা ছবি নিয়েছে যেটা ফাটলের মতো দেখা যায়। সেটা পরবর্তীতে আমরা তদন্তে সেটা পেয়েছি
এই প্রকৃত ঘটনাটি বলতে পারেন বানানো আর কি। আশ্রয়ণ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সুমন সারোয়ার, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে নিয়ে নিচ্ছে অশোক লীল্যান্ড ইফাত অটোস বিরতি, এবং বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে জানিয়ে ফিরছি। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস উদ্বোধন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সংবাদ। উচ্ছে চাষে ভালো সাফল্য এসেছে নড়াইলে। লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের 23 গ্রামের মাঠেই ফলছে উচ্ছে। ফলন আর বাজার মূল্যে বেশ লাভবান কৃষক। নড়াইল থেকে মধু সরকারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হচ্ছে উচ্ছে। কয়েক বছর আগেও শুষ্ক মৌসুমে এসব জমি অনাবাদি পড়ে থাকত। উচ্ছে চাষ করে কৃষক পরিবারে এসেছে সচ্ছলতা। খুব ফলন পাচ্ছি আর বেশ দিছি, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা ভালো আছি। 40-50 টাকা কেজি পাচ্ছি, তো ব্যাপারীরা এসে কিনে নিয়ে যায়। মৌসুমের শুরুতে কৃষক উচ্ছের দাম পেয়েছে 80 টাকা কেজি, এখন পাইকারি দর 40 থেকে 50 টাকা। বাজার মূল্য ভালো থাকায় উৎসাহ রয়েছে কৃষক ও কৃষি শ্রমিকের। উচ্ছে তুলতে অংশ নিচ্ছে নারী, পুরুষ, শিশু, কিশোর সবাই। প্রতিদিন ক্ষেতের আশপাশে অন্তত 30টি স্থানে বসছে উচ্ছের পাইকারি বাজার। উচ্ছের মতো কৃষি পণ্যকে ঘিরে চাষি, শ্রমিক, খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে রয়েছে আমেজ। আমরা এখান থেকে মাইপে আমরা বিভিন্ন জায়গায় আমরা দিই। মনে করেন আমি বেশি এলো খুলনা আর আছে মেহেরপুর। মালগুলো কালকে 40 টাকা কিনেছি, আজকে বাজার একটু ডাউন আছে, একটু কম হতে পারে। এই বছর 170 হেক্টর জমিতে 875 মেট্রিক টন উচ্ছের ফলনের আশা করছে কৃষি বিভাগ। এখান থেকে যদি আমরা প্রথম দিকে কৃষকরা উচ্ছে করে তখন উচ্চ মূল্যের ফসল হিসাবে এটা বিবেচিত হয় এবং তারা অনেক লাভবান হয়, এবং শেষের দিকে দাম কমতে থাকলেও দেখা যায় যদি তারা 40 টাকা কেজিতেও বিক্রি করে তারপরেও তারা বেশ ব্যাপকভাবে লাভবান হন। আবহাওয়া অনুকূলে থাকলে উচ্ছের ফলন পাওয়া যাবে 2.5 থেকে 3 মাস পর্যন্ত। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মেহেরপুরের ভৈরব নদীর অপরিকল্পিত খননে প্রায় 75 কোটি টাকার প্রকল্পের সুফল পাচ্ছেন না স্থানীয়রা। নাব্যতা সংকটের পাশাপাশি রয়েছে দখল ও দূষণের সমস্যা। হুমকির সম্মুখীন নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। ভৈরব নদীর ভারতীয় সীমান্তে ক্রসবাঁধ ও জলঙ্গি নদীতে রেগুলেটর নির্মাণ করে একতরফা পানি ব্যবহার করছে দেশটি। ফলে ভাটিতে বাংলাদেশের ভৈরব নদীতে পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যাচ্ছে। বাংলাদেশে প্রবেশের উৎসমুখে 2 কিলোমিটার বাদে 2017 সালে ভৈরব নদীর মেহেরপুর অংশে 29 কিলোমিটার খনন হয়েছে। উৎসমুখ খনন না করায় 2 বছর না যেতেই পানি প্রবাহ বন্ধ হয়েছে নদীতে। এখানে জীববৈচিত্র্য রক্ষা করার জন্য সাইড দিয়ে মানে একটা বাইপাস রোড, তারপর মানুষের ওয়াকওয়ে, কিছু সবুজায়ন করার একটা পরিকল্পনা ছিল। প্রভাবশালীরা আবার যেমন আগে দখল ছিল তেমন দখল করে নিল, যে নদীটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। কারণ আমাদের কিছু কিছু মানুষ, সম্পদলোভী মানুষ, তারা জমিটাকে বেদখল করার চেষ্টা করছে। নদীর পাড় ভাঙছে, ভেঙে আমাদের সূচনা করছে। খননের পর 2 বছর পানি প্রবাহ থাকলেও আবারও দুর্ভোগে নদী পাড়ের মানুষ। ওই উচ্চমুখে খনন না করার ফলে পানির যে স্রোতটা, সেই স্রোতটা কিন্তু এদিকে আসছে না, যে কারণে এই নদী কিন্তু নাব্যতা হারাচ্ছে। নদীতে মলমূত্র পতিত হওয়ার ফলে নদীর পানি দূষিত হয়েছে। এখন নদীতে পানিতে নামলে প্রচুর চুলকায়। খোঁড়া হয় না বিধায় আপনার এই ধানটা ঠিক মতো চাষ করতে পারছে না মানুষ। জেলা প্রশাসন বলছে ভৈরব নদী খননে 2য় পর্যায়ে প্রকল্প অনুমোদন পেলে সমস্যা কমে আসবে। ভৈরব নদীর 2য় পর্যায়ে প্রকল্প পরিকল্পনাধীন আছে। প্রকল্প অনুমোদিত হলে পরে আগামী খুব দ্রুতই কার্যক্রম শুরু করতে পারবো বলে আমরা আশা করছি। পরিকল্পিত নদী শাসন ও খননের দাবি জানিয়েছে মেহেরপুরবাসী। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার ই ভ্যালি খেলার খবর।